কমরেড সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ আর সিআই2-র পশ্চিম বর্ধমান জেলা একাদশ সম্মেলনের উপলক্ষে এই প্রকাশ্য সমাবেশে আগত দুর্গাপুর এবং পার্শ্ববর্তী শিল্পাঞ্চলের মেহনতি মানুষ, মা, ভাই ও বোনেরা, সভাপতি সম্মেলনের প্রকাশ্য সমাবেশ এবং একটি ট্রেড ইউনিয়ন সংগঠনের সম্মেলনের যা আলোচ্য বিষয় কমরেড সুভাষ মুখার্জি আওয়াজ দিয়ে গেছেন। এই মুহূর্তে আমাদের সামনে যে কঠিন অবস্থা, সেই অবস্থার মোকাবেলা করায় শ্রমিক আন্দোলনের কি দৃষ্টিভঙ্গি এবং সেই পরিপ্রেক্ষিতে এই রাজ্যের একটি অন্যতম শিল্প প্রধান জেলার শ্রমজীবী মানুষের সংগঠনের তাদের সংগঠন এবং আন্দোলন চর্চা নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত। সমস্ত সেক্টর থেকে এই রাজ্যের শিল্প ব্যবস্থার প্রতিনিধিরা এসেছেন। তাদের দৈনন্দিন অভিজ্ঞতাকে সামনে রেখে তারা আগামী দিনের চ্যালেঞ্জগুলোকে রেখাঙ্কিত করেছেন এবং সেই আলোচনার মধ্যে দিয়ে আগামী আন্দোলনের দিক নির্দেশ হয়েছে। দুর্গাপুর একটি শিল্পনগরী এবং শুধু শিল্পনগরী নয়, এটা ঐতিহ্যময় শিল্পনগরী। সিআই2 যে ধারার শ্রমিক আন্দোলনের প্রতিনিধিত্ব করে, পুঁজিবাদের বিরুদ্ধে আপোষবিহীন শ্রেণী সংগ্রামকে এগিয়ে নিয়ে গিয়ে শোষণের বিরুদ্ধে লড়তে লড়তে এই শোষণ সৃষ্টিকারী বড় বড় ব্যবস্থাকে পরাজিত করা, এই সাংবিধানিক লক্ষ্য নিয়ে সিআই2 ট্রেড ইউনিয়ন আন্দোলনের সেই ধারাটিকেই প্রতিনিধিত্ব করে সিআই2। আর এই ধারাটি পুষ্ট হয়েছে যে বিরল কতগুলো ঐতিহ্যময় শ্রমিক আন্দোলনের ঘটনার দ্বারা। তার অন্যতম কেন্দ্রস্থল ছিল দুর্গাপুর। এই জেলাতেই দুর্গাপুর, বার্নপুর, আসানসোল, রানীগঞ্জ শিল্পাঞ্চলকে কেন্দ্র করে সংগঠিত শ্রমিক শ্রেণীর আন্দোলনের আক্রামক সংগঠন এবং আন্দোলনের সূচনা হয়, যা পরবর্তীকালে বিকশিত হয় এবং সেই সময়কার যে ঘটনা 60-এর দশক, 70-এর দশকের শুরু পর্যন্ত, সেই অভিজ্ঞতা জঙ্গি আন্দোলনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা শহীদীকরণের অভিজ্ঞতা। অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। আশিস জব্বরের শাহাদতের এই পুণ্যভূমি এই দুর্গাপুর নগরী, এবং তার মধ্যে দিয়েই সেই সময় সিআই2 গড়ে উঠেছে। তৎকালীন চলতে থাকা ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন, যেটা পার্টির বাইরে চলে যাচ্ছিল, সিআই2 গঠনের প্রক্রিয়ায় তাকে আবার সঠিক পথে নিয়ে আসা গেছে এবং সিআই2 জন্মের পরবর্তী সময়ে প্রথম সর্বভারতীয় শ্রমিক ধর্মঘট হয়েছে সিআই2 পরেই, আসার পরেই সমস্ত ট্রেড ইউনিয়ন মিলে 19শে জানুয়ারি 1982। 70 সালে জন্ম হয়েছে, 74 সালে ঐতিহাসিক রেল ধর্মঘট হয়েছে, ইমার্জেন্সি জারি হয়েছে। আর এইসব নানা সংঘাতে আক্রমণকে বুকে করে নিয়ে এ জেলার শিল্প আন্দোলন, শিল্প শ্রমিকের আন্দোলন সারা ভারতবর্ষের শ্রমিক আন্দোলনের প্রতিনিধিত্ব করেছেন, মানুষের অধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শুধু শ্রমিকদের অধিকার নয়, শুধু শ্রমিকদের উচ্চ ন্যায্য মজুরির অধিকার নয়, গণতন্ত্রের অধিকার। সিআই2-র জন্ম পরবর্তী পর্যায়ে সবার আগে গণতন্ত্র আক্রান্ত হয়েছে।
এমার্জেন্সি সময়ে স্মরণ করুন, সেই অভিজ্ঞতাকে হাতে সামনে নিয়েই যে আন্দোলনের বিস্তার, তার বিভিন্ন ঘটনার প্রতিনিধিত্বকারী সংগ্রামগুলোর অন্যতম জমি ছিল পশ্চিম বর্ধমানের জেলা। অতএব দেশের ট্রেড ইউনিয়ন আন্দোলন এই জেলার শ্রমিক আন্দোলনের প্রতি কাছে। আরো বৃহৎ অর্থে বলতে গেলে এই জেলার শ্রমিক সাধারণের প্রতি তাদের কিছু এক্সট্রা দাবি আছে। আমরা সম্মেলনে আলোচনায় সেই দাবিগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি। সারা দেশের শ্রমিক আন্দোলনকে পথ দেখানোর মতন আন্দোলন প্রতিরোধ গড়ে তোলার সময় এই মুহূর্তে, এই সময়গুলোতে সম্মেলনে আমরা এটাই আলোচনা করেছি। আমরা কি দেখছি, মধ্যপ্রদেশ এই জেলার শিল্প আন্দোলনের কয়লা এবং ইস্পাত দুটি প্রধান শিল্প, কয়লা শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। কয়লা শিল্পের ইতিহাস কি? এককালে প্রাইভেট সেক্টরে ছিল, চূড়ান্ত শোষণ ছিল, উৎপাদন হতো না। লড়াইয়ের মধ্যে দিয়ে কয়লা শিল্প রাষ্ট্রীয়করণ হয়েছে, জঙ্গি লড়াইয়ের মধ্যে দিয়ে। রাষ্ট্রীয়করণের ফলে আজকাল নতুন কিছু পণ্ডিত, ইন্টেলেকচুয়াল, ইউনিভার্সিটির ছাপ্পাধারা লোক আছেন, এই নয়া উদারবাদ আসার পরে বলছেন এই প্রাইভেট সেক্টর এফিসিয়েন্ট, পাবলিক সেক্টর দিয়ে কিছু হবে না। এই মূর্খের দল জানে না কয়লা রাষ্ট্রীয়করণের আগে যা উৎপাদন ছিল, কয়লা রাষ্ট্রীয়করণের পরে প্রায় 50 গুণ উৎপাদন বেড়েছে 5 বছরের মধ্যে। যে কয়লা উৎপাদন দেশের শিল্পগুলোকে, দেশের বিদ্যুৎ ব্যবস্থাকে পুষ্ট করেছে, বিদ্যুতেরও প্রসার ঘটেছে সারা দেশ জুড়ে। এ মূর্খের দল জানে না। আজকে সেই কয়লা, ইতিহাসে গিয়ে কাজ নেই, সেই কয়লা শিল্প আবার ষড়যন্ত্রের শিকার, তাকে ধ্বংস করার পথে ঠেলে দিচ্ছে। একটা কথা বলে বাতাবরণ প্রদূষিত করছে কয়লা, অতএব কয়লা উৎপাদন কমিয়ে আনছে। আর একই সঙ্গে আইন সংশোধন করে, এই আগস্টেই দুবার সংশোধন করেছে মাইন্স অ্যান্ড মিনারেল ডেভেলপমেন্ট ল। তারা কয়লা শিল্পকে, কয়লা খাদানগুলোকে প্রাইভেট কর্পোরেটের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র রচনা করছে। আর তার প্রাথমিক পর্যায়ে প্রাইভেটাইজেশন বললে কয়লা শিল্পের শ্রমিকরা তো মাথায় ডান্ডা মারবে। ওরা তো অত ভদ্রলোক নয় না, ওরা অত ভদ্রলোক না। ওরা যা বলার মুখে বলে, শালাকে শালাই বলে। অতএব প্রাইভেটাইজেশন নাম করার দরকার নেই। একটা কয়লা খনির একটা অংশকে আউটসোর্সিং এর নামে প্রাইভেটের হাতে ছেড়ে দাও। ইস্টার্ন কোলফিল্ডে এই ষড়যন্ত্র চলছে, এই এক্সপেরিমেন্ট চলছে। এই পরিকল্পনা নিয়ে এমন ভাবে আউটসোর্সিং হচ্ছে, কয়লা খনির একই খনির একটা অংশ প্রাইভেটকে দিয়ে দেওয়া হবে, সে উৎপাদন করবে আরো বেশি কয়লার জন্য। কার্যত ওই একটি সিম প্রাইভেটকে দেওয়া হবে এবং কার্যত পুরো কয়লা খনির নিয়ন্ত্রণ চলে যাবে প্রাইভেটের হাতে। মালিকানা ICL এর থাকবে, ইস্টার্ন কোলফিল্ডে। এই মডেলটা এখন সাজিয়েছেন লোকজনকে প্রতারিত করে কয়লা শিল্পকে প্রাইভেটের হাতে তুলে দেওয়ার জন্য। আর এর অন্যতম প্লেয়ার যারা, বিগ কর্পোরেট হাউসে আদানি তার অগ্রগণ্য ভূমিকা পালন করছে এবং আরো অনেকে আছে। শ্রমিকরা এটা ধরে ফেলেছে, চিরাকুড়িতে প্রতিরোধ হয়ে গেছে। শুধু শ্রমিকরা নয়, শ্রমিকদের ইনিশিয়েটিভের সঙ্গে সঙ্গে ওই অঞ্চলের সাধারণ মানুষ, মহিলা সহ CISF এর মুখোমুখি প্রতিরোধের আহ্বান করেছেন, বসে আছেন অবরোধ করে। CISF কে জমায়েত করা হয়েছিল আতঙ্কিত করার জন্য, উল্টে ল্যাজ গুটিয়ে CISF পালিয়ে গেছে। আমরা বলছি এটাই CI2 লাইন আজকের পরিস্থিতিতে আন্দোলন এবং সংঘর্ষের ক্ষেত্রে, অস্বীকার এবং প্রতিরোধ।
তোমরা করতে চাইছো ফাইন, আমরা করতে দেব না, এটাও ফাইন। এবং আমাদের লড়াই আন্দোলনকে এই আক্রামকতায় নিয়ে যেতে হবে। हमलावर संगठन आंदोलन चाहिए। हमारे साथ तुम बदतमीजी करते रहोगे और हम तमीज में पेश आते रहेंगे, ये CI2 आंदोलन का दृष्टिकोण नहीं है। हम इस सम्मेलन में ये चर्चा किया, चिराकुड़ी को जो आंदोलन को चर्चा करते हुए बदतमीजी के साथ तमीज बात काम नहीं करता है। जो चल रहा है सारे देश के सरकार बदतमीजी में उतर के आया है। जो लगातार जो कोयला इंडस्ट्री अपना उत्पादन बढ़ाते जा रहा है उसको तुम निजीकरण करने चाहते हो। पिछले दरवाजा से, सामने दरवाजा में बोलने का हिम्मत नहीं है, थप्पड़ खा जाओगे। पीछे का दरवाजा से हमारे लीडर लोग हम लाल सलाम करते हैं, हमारे CMSI का सारे साथी लोग, सारे दूसरे यूनियनों का, कोयला यूनियनों का हमारे जो बिरादराना है उसको भी समझ गया और रास्ते पर उतर गया रोकने के लिए। यही निर्देश है, यही दिशा है हमारे लड़ाई के लिए। वही साजिश चल रहा है इस्पात शिल्प में, वो भी दुर्गापुर का जाना है। बाणपुर में शुरुआत हुआ था, इसको को बेचने का कोशिश हुआ था, ऑलमोस्ट तय हो गया था 112 करोड़ रुपया में मुकुंद को बेचा जाएगा, कर नहीं पाया, हमने रोक दिया। और वो रोकने का प्रक्रिया भी वही है, बदतमीजी के साथ तमीज से पेश नहीं होता है। हम बदतमीजी में पेश हुए, हम बोला हम करने नहीं देंगे, टकराव हो जाएगा आमने सामने। देश भर लड़ाई हुआ, सारे इस्पात मजदूर उतार के गया। संसद के अंदर कॉमरेड जीवन रहा था उस समय, अकेला लड़ाई लड़ गया संसद का अंदर, एक एक मुद्दा लेकर इसको निजीकरण के खिलाफ। हमारे जमीनी स्तर का जो गर्माहट वो संसद के अंदर भी हम लेके गया था उसी समय। कुल मिला के वातावरण मिला, इसको का 17,000 करोड़ निवेश हुआ, सरकारी निवेश, जो सरकार उसको बेचने चाहता। और हमारे बहुत सारे आसपास वाले दोस्त बोलते रहता था, अरे इंडस्ट्री तो मर जाएगा, उसको कम से कम बचाने के लिए प्राइवेट को जाने दो। हम बोला वो नहीं चलेगा, इंडस्ट्री जिंदा रहेगा अगर पब्लिक सेक्टर में रहेगा और उसको हम लेके रहेंगे। हमने किया है, हमने मतलब इस्पात मजदूर आंदोलन किया है, हम लोग देखा है। ऐसा संघर्ष का जमीन है ये पश्चिम बर्डवान। हम दुनिया जीत सकता है अगर चाहे तो, लेकिन चाहना पड़ेगा, ये इंपॉर्टेंट बात है। और किस ढंग से ये चाह पूरा करना है ये हम सम्मेलन में चर्चा किया और आपको सहयोग का आशा करते हैं। इस एरिया का जितने सारे इंडस्ट्रियल वर्कर है उससे, कोयला श्रमिक से, इस्पात श्रमिक से, उसका खिलाफ भी साजिश चल रहा है। निजीकरण का बात 1991 में नए उदारवाद आने का साथ साथ शुरुआत हो गया था। सबका पहले निजीकरण का इनिशिएटिव स्टील इंडस्ट्री को लेके हुआ था, सबका पहले। एलॉय स्टील वॉज ए टारगेट, दुर्गापुर। सालन स्टील तमिलनाडु का, VISL कर्नाटक का, ये सारे स्टील फैमिली का है, पब्लिक सेक्टर फैमिली का। एक पर एक कोशिश हुआ, आज तक कर नहीं पाया, इसीलिए नहीं, এই জন্য করতে পারেনি এটা নয় যে আমরা কত মেমোরেন্ডাম দিয়েছি, কত বুঝিয়েছি, না, ও বোঝাতে কাজ হয়নি, বোঝানোতে কাজ হয়নি। জিন্দালের লোকজন যখন সালেম স্টিল প্ল্যান্টে ভিজিট করতে গেছে তখন সালেমের ইস্পাত কর্মচারীরা তাদের ধাক্কাতে ধাক্কাতে রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে এসছে আর বলেছে পরের বার দেখা গেলে আর স্টেশনে না রেল লাইনে ফেলে দেবো।
আর এগোয়নি। পরবর্তীকালে জিন্দাল সাহেব আমাদের সিআইটি অফিসে এসেছিলেন বোঝানোর জন্য যে আমরা এটা ভালো করতে চাই। बदतमीजी के साथ तमीज से पेश नहीं होता है, किया जाता है, फायदा नहीं है। दिस इज द लाइन ऑफ एक्शन। कोशिश किया था कैप्टिव पावर प्लांट दुर्गापुर, भिलाई, बार्नपुर, राउरकेला, उसको निजी हाथों में देने का प्राइवेट हाथे देওয়ার চেষ্টা হয়েছিল। প্রত্যেকটা প্ল্যান্টে রেজিস্ট্যান্স হয়েছে। ইস্পাত শ্রমিকেরা পাহারাদার হিসেবে শ্রমিকে ফ্লোরে কাজ করতে করতে পাহারা দিচ্ছে, কোন সন্দেহজনক ব্যক্তি প্ল্যান্টে ঘোরাঘুরি করছে কিনা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে প্ল্যান্ট থেকে। একবার তো ফাউল হয়ে গেছে, ওই কারণে আসেনি, অন্য কারণে এসেছিল, বার তো করে দিয়েছি, পরে মাপ চেয়ে নিয়েছি, ক্ষতি নেই। কিন্তু পাওয়ার প্ল্যান্ট প্রাইভেট করতে পারেনি। এনটিপিসি কে সঙ্গে এনএসপিসিএল হয়েছে, আমাদের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট নিয়ে পাবলিক সেক্টরই রয়ে গেছে, এখনো আছে, জিন্দা আছে। এই চেষ্টা বহুবার হয়েছে, অন্যান্য ক্ষেত্রেও এই চেষ্টা চলেছে। আলটিমেটলি সব ক্ষেত্রে আটকানো হয়েছে, যেখানে প্রতিরোধ গড়ে তোলা গেছে। যুক্তি দিতেই হবে লোকজনের কাছে, সমাজের কাছে। কিন্তু যারা বেচতে চাইছে তারা অপরাধীর দল, জেনে শুনে করছে, তাদের বুঝিয়ে ঠিক করার কোনো জায়গা নেই। ইস্পাত শ্রমিকের আন্দোলনও ওই ঐতিহ্য বহন করে চলছে। অ্যালয় স্টিল তার জায়গায় আছে। আমরা যেটা সাফল্য আমরা আলোচনা করেছি, অ্যালয় স্টিলকে নবীনীকরণ দরকার, আধুনিকীকরণ দরকার, আমরা এখনো করে উঠতে পারিনি। দুর্গাপুরের আধুনিকীকরণ শুরু হচ্ছে অন্যান্য স্টিল ইন্ডাস্ট্রির সাথে, অ্যালয় স্টিলেরও দরকার, আমরা করে উঠতে পারিনি। আমাদের এখনো পর্যন্ত ব্যর্থতা, লড়াইকে আরো তীব্র করতে হবে। কিন্তু আমাদের হাত থেকে নিয়ে যেতে পারবে না, এই কনফিডেন্স নিয়ে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। শুধু শিল্প শ্রমিকের রেগুলার শ্রমিক না, তার সঙ্গে ঠিকা শ্রমিকও আছে, তাদের দাবি নিয়েও আমরা আন্দোলন করছি। বড় কঠিন লড়াই, আলোচনা হচ্ছে সম্মেলনে। শ্রমিকরা যা মাইনে পাচ্ছেন, আজকে ঠিকা শ্রমিকেরা দুর্গাপুরে, যেটা বামপন্থী জমানায় এগ্রিমেন্ট মোতাবেক নির্ধারিত হয়েছিল, সর্বপ্রথম ইস্পাত শিল্পে ঠিকা শ্রমিকদের জন্য আলাদা চুক্তি স্বাক্ষর করা গিয়েছিল। কিন্তু মাইনে তো হচ্ছে, তারপরে তার একটা অংশ দিদির ভাইপোরা নিয়ে চলে যাচ্ছেন, এটিএম কার্ড কেড়ে রেখে দিচ্ছেন, চলছে। তার বিরুদ্ধে প্রতিরোধ হচ্ছে। প্রথম একটু দমে গিয়েছিলাম আমরা, নো ডাউট, কিন্তু আবার ঘুরে দাঁড়ানো শুরু হয়েছে। এবং আগামী দিনে আমরা এই লড়াইকে আরো উচ্চ স্তরে নিয়ে যাব, শপথ নিয়েছি, এই সম্মেলনে আলোচনা করেছি। স্থায়ী শ্রমিকদের আন্দোলন এবং ঠিকা শ্রমিকদের আন্দোলন একই ধারায় চলবে, তবেই প্রতিরোধ গড়ে তোলা সম্ভব, তবেই बदतमीजी के साथ बदतमीजी से मुकाबला किया जाना संभव है। अगर स्थायी मजदूर और ठेका मजदूर एक साथ नहीं लड़ेगा, एक ही धारा में एक ही आंदोलन का रूप में उसका प्रतिरोध को हम अगर विकसित नहीं करेंगे, यही समझदारी बना सीआईटी का सम्मेलन, उसी दिशा में हमको चलना है। सामूहिक रूप में भयंकर स्थिति बन रहा है देश में। মূল্যবৃদ্ধি বলার অপেক্ষা রাখে না, কিন্তু যেটা বলার অপেক্ষা রাখে, যেটা সিআইটির সমঝদারি, এটা মূল্যবৃদ্ধি হচ্ছে না, মূল্যবৃদ্ধি করানো হচ্ছে। সারা দেশ জুড়ে পুঁজিবাদী জমানার মন্দা চলছে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের দাম কমছে, তার ফলে উৎপাদনও কমছে, কারখানাও বন্ধ হচ্ছে। এই জেলাতেও অনেক কারখানা বন্ধ হচ্ছে, কারণ শিল্প উৎপাদনে আর তার বাজার পাচ্ছে না, দাম কমছে, কিন্তু যেটা নিয়ে আপনার বেঁচে থাকা দরকার তার দাম বাড়ছে। খাবারের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে,
হেলথ কেয়ারের দাম বাড়ছে, স্বাস্থ্য ব্যবস্থার দাম বাড়ছে, मूल्यवृद्धि घटानो होच्छे। महंगाई नहीं हो रहा है, महंगाई करवाया जा रहा है। कहीं दूसरे एरिया में जब फैक्ट्री बंद हो रहा है, बिजनेस छोटा हो रहा है, यही एक एरिया है जहां अगर महंगाई भी होगा, लोगों को तो जिंदा रहना है तो खाना खाना पड़ेगा, बिजली तो इस्तेमाल करना ही पड़ेगा, रेलवे में तो चलना ही पड़ेगा, ट्रांसपोर्ट में तो चलना ही पड़ेगा, बीमार हो तो अस्पताल में जाना ही पड़ेगा, दवा तो लेना पड़ेगा, कोई चारा नहीं है। यही एरिया को अभी सरकार के तोषण में, सरकार के मदद में यही एरिया अभी प्राइवेट ने कब्जा करने का कोशिश कर रहा है। ये सारे एरिया में पहले सरकार के भूमिका था, बिजली देने का सरकार के था, हेल्थ केयर, एडुकेशन सिस्टम सरकारी व्यवस्थाয় ছিল, ধীরে ধীরে এখন ডাউনলোড করা হচ্ছে। একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে, দেশের মানুষের জীবনকে ভয়ঙ্কর শোষণের জাতাকলে বন্ধ করার ষড়যন্ত্র চলছে। কেন্দ্রের সরকার করছেন, সরকার করছেন বললে ভুল হবে, আমি মনে করি না। কেন্দ্রের সরকার করছেন প্রাইভেট কর্পোরেট পুঁজিপতিরা। কেন্দ্রের যে রাজনৈতিক প্রতিকূল সরকার চালাচ্ছেন, ওরা তাদের এজেন্ট হিসেবে কাজ করছে। প্রাইভেটাইজেশন প্রতিরোধের কল্যাণে খুব বেশি এগোয়নি, অতএব নতুন কায়দায় রাষ্ট্রীয় মুদ্রীকরণ পাইপলাইন নিয়ে এসছেন, যাতে করে সমস্ত পরিষেবা ক্ষেত্র, ইলেকট্রিসিটি, ট্রান্সপোর্ট, টেলিকম, রেলওয়ে, আমাদের পোর্ট সার্ভিসেস, হেলথ কেয়ার সবটাই প্রাইভেটের হাতে সঁপে দেওয়া যায়। জাতীয় মুদ্রীকরণ পাইপলাইন কোনো গল্প কথা নয়, নীতি আয়োগের ওয়েবসাইটে পুরো গল্পটা লেখা আছে, পড়ে নেবেন যারা লেখাপড়া জানা লোক আছে। কার্যত বিনে পয়সায় হ্যান্ডওভার করে দেওয়া তাদের হাতে 30 সাল 35 সালের জন্য, ইন লিউ অফ এ লিজ মানি, এককালীন একটা লিজ ফর না হবে, আর পুরো পরিষেবা ক্ষেত্রটাকে তাদের হাতে তুলে দেওয়া হবে। গত বাজেটে কেন্দ্রীয় সরকার 10 লক্ষ কোটি টাকা সরকারি ইনভেস্টমেন্টের ঘোষণা করেছেন, বুক চাপড়ে বলেছেন জাতীয় কোষাগার থেকে আমরা ইনভেস্ট করছি কর্মসংস্থানের জন্য, করছেন পরিষেবা ক্ষেত্রকে এক্সপানশনের জন্য, যাতে করে প্রাইভেটের হাতে বিনে পয়সায় তুলে দেওয়া যায়। ন্যাশনাল এক্সচেকারের টাকা, জাতীয় কোষাগারের টাকা, যা আপনার আমার জিএসটির টাকায় ফুলে ফেপে উঠছে। বড় পুঁজিপতিরা তো ট্যাক্স দেন না, তারা ট্যাক্স চুরি করেন। সাধারণ মানুষ ট্যাক্স দেন, आम जनता टैक्स देते हैं रोजाना जीएसटी के जरिए, और अमीर लोगों ने टैक्स चोरी करना है। दोनों को दो भूमिका, और चोरी करने वाले को ये सरकार हर साल टैक्स में कंसेशन देता है, रिबेट देते हैं, और चोरी करने वाले जो करता है उसको बढ़ावा देते हैं, और जिसके पैसे में मंत्री लोगों को भी तनख्वाह मिलता है आम जनता का, उसको ऊपर और ज्यादा दबाव आता है। ये भयंकर साजिश चल रहा है, और इसी के चलते महंगाई नहीं हो रहा है, महंगाई करवा जा रहा है। क्यों? खाद्य वस्तु का दाम बढ़ेगा। इस दफे खाद्य वस्तु का उत्पादन, क्या राइस है क्या व्हीट है, बढ़ गया। कोई कारण नहीं है, कोई कारण नहीं है, जमाखोरी में चला गया और वो अपने दाम बढ़ाते हैं। और कौन जमाखोरी करता है? आज का दिन में एफसीआई का जो गोडाउन है वो कम हो रहा है, बंद कर रहा है, और अदानी, अंबानी, टाटा भी अपने गोडाउन एरिया और स्टोरेज जो बढ़ा रहा है, यही बिजनेस में घुस रहा है सीधा सीधा।
महंगाई हो नहीं रहा है, महंगाई करवाया जा रहा है हमारा आपको पेट में लात मारने के लिए। यही है आज का पूंजीवाद के असली चेहरा। और इसी को केंद्र का सरकार भी बढ़ावा देता है, ये राज्य का सरकार भी कुछ कम नहीं है, वही रास्ता में चल रहा है। जो भी डायलॉग देता है वो अलग बात है, हर स्कीम में पैसा चोरी करता है वो अलग बात है, चोरी तो करता ही है, सरकार में जब दिया है। लेकिन सवाल है एक क्रिमिनलिटी को बढ़ावा दे रहा है ये राज्य का सरकार, केंद्र का सरकार। अभी अभी सुभाष ने बताया जो बिजली का स्मार्ट मीटर के जरिए जो लूटना चाहते हैं आपको, प्रीपेड, आपको पहला पैसा देना पड़ेगा, कानून पारित नहीं कर पाया लेकिन एक दफे बैठ जाएगा स्मार्ट मीटर। और कभी कभी हमारे थोड़ा लिखा पढ़ा आ जाना और लोग भी ये समझ रहा है এটা কেউ কেউ ভাবছেন স্মার্ট মিটার সবকিছু দেখা যাবে তো ভালোই, বেশি বিল আসার চান্স নেই। বিল প্রিপেড মিটার আগে, দ্বিতীয় প্রাইসিং হচ্ছে ফ্লেক্সিবল প্রাইসিং। কি করে ধরবেন কত বিল আসবে? ডে অফ দ্য ট্যারিফ 3 ভাগে ভাগ করেছে, কমরেড সুভাষ বলেছেন। বিদ্যুতের চাহিদা যে সময় সবচেয়ে বেশি কনজাম্পশন হয় তার দাম অটোমেটিক বেড়ে যাবে, ডিজিটাল সিস্টেমে, কম্পিউটার সিস্টেমে সেট করা আছে। কি করে বুঝবেন? আর একবার এটা চালু হয়ে গেলে এখনো পর্যন্ত বিদ্যুতে যে সাবসিডি আছে 2003 সালে বাজপেয়ীর জমানায় ইলেকট্রিসিটি আইন পাশ হয়ে গিয়েছিল, আমরা আটকাতে পারিনি। 2004 সালের পর ইউপিএ 1 সরকারের আমলে বামপন্থী এমপিদের প্রেসারে ওই আইনকে সংশোধন করে বিদ্যুতে সাবসিডি ফিরিয়ে আনা হয়েছিল তার ব্যবস্থা। এই সাবসিডি উঠে যাবে, আইন পরিবর্তন করার দরকার নেই একবার স্মার্ট মিটার বসে গেলে। আমাদের রাস্তাটা কি? আপনার আমার জীবনের সঙ্গে যখন বদতমিজি করছে আমার রিয়াকশন কি হবে? বোঝানোর কোনো জায়গা নেই, বুঝতে হবে নিজেদের হোয়াট ইজ স্মার্ট মিটার। আমরা মেটেরিয়াল দিয়েছি, পর্চা দিয়েছি, মিটিং করছি, কনভেনশন করছি, বোঝার চেষ্টা করুন, মানুষের কাছে নিয়ে যান সেই বোঝাটা। এটাই আমরা দায়িত্ব দিয়েছি এই সম্মেলনে আমাদের কর্মচারী, আমাদের কর্মী বন্ধুদের, কার্যকর্তাদের। আর স্মার্ট মিটার বসাতে এলে লোকজনকে জড়ো করে ধাক্কা দিয়ে ভাগিয়ে দিন, স্মার্ট মিটার তুলে ফেলে দিন, এটাই রাস্তা বারবার। আর এই প্রক্রিয়ার সঙ্গে এখনো পর্যন্ত যে আইন আছে, আমি আবার বলবো কমরেড সুভাষ এই আইনের কথা বলেছেন, এখনো এই আইন জিন্দা আছে। ইলেকট্রিসিটি আইন ওরা বদলাতে পারেনি এই প্রভিশন। আমরা সেই আমার আইনসঙ্গত অধিকারী প্রয়োগ করব। जो बात बातों में नहीं मनता है उसको मनवाने के लिए जिसका जरूरत है उसको भी शामिल करना है। हम बोल रहे हैं उसको बैठाने नहीं देंगे, ऐसा ही हमारे जन आंदोलन का फोकस होना चाहिए। हर निजीकरण के दावे पे हर कदम उठाएगा जो इंडस्ट्री को खत्म करने के जा रहा है, और उसी दिशा में हमारे आंदोलन को ऊंचा में ले जाना है। न्यूनतम वेतन के लेके लफड़ा चल रहा है, कानून के जगह में है, ठेका मजदूरों को नहीं मिल रहा है, असंगठित क्षेत्र मजदूरों को नहीं मिल रहा है। हमने बोल रहा है अस्वीकार और प्रतिरोध कैसे करेंगे? न्यूनतम वेतन लागू करने का जिम्मेदारी लेबर दफ्तर का है। हर लेबर दफ्तर को घेरो, उसका जान को परेशान कर दो, क्यों नहीं मिलेगा? यही दबाव में हम अपने अधिकार को हासिल कर सकता है। बहुत सारे जगह में किया है, लड़ते हुए किया है। बहुत सारे जगह में सरकारी प्रोग्राम को पीछे हटाया है, चिड़ाकुड़ी में हम हटाया है उसको पीछे। जहां जहां बिजली वितरण व्यवस्था निजीकरण की ओर धकेल रहा था, इलेक्ट्रिसिटी डिस्ट्रीब्यूशन,
लड़ते हुए हम उसको पीछे हटाया, कर नहीं पाया, করতে পারেনি। মহারাষ্ট্রে পিছিয়ে হয়েছে, জম্মু কাশ্মীরে পিছু হটিয়ে দেওয়া হয়েছে, মিলিটারি দিয়েও শ্রমিকদের প্রতিরোধ করে আটকাতে পারেনি এবং তারপরে ওরা পিছিয়ে গেছে প্রাইভেটাইজেশন থেকে। হালের খবর, জম্মুতে স্মার্ট মিটার বসাতে গেছে, লোকে আটকে দিয়েছে। ওখানে তো কথায় কথায় আর্মি নেমে যায়, দেখেছেন জম্মু কাশ্মীর, ওখানেও আটকে দিয়েছে। করা যায় লোককে যদি এক কাটটা করতে পারে, আর সেই কাজেই আমাদের আগে যেতে হবে। আজকের যে পরিস্থিতি, এই জায়গায় দাঁড়িয়ে এই উচ্চতায় আমাদের সেক্টর ভিত্তিক লড়াইগুলোকে নজর রেখে পরিচালনা করতে হবে। সম্মেলনে আমরা আলোচনা করেছি। আর একই সাথে জাতীয় স্তরে যে আন্দোলনের সম্ভাবনা গড়ে উঠছে, কমরেড রণাদি বলবেন এরপরে, শ্রমিক কৃষক এক মঞ্চে আসছে লড়তে গিয়ে, যারা লাগাতার লড়াই করে কৃষি বিলকে পিছিয়ে হাঁটিয়েছে, ব্যাকডোর দিয়ে এটা লাগু করার আবার চেষ্টা হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে শ্রমিক এবং কৃষকদের সংযুক্ত মঞ্চ এক ময়দানে এসছে লড়াই, আর তাদের সংযুক্ত মঞ্চ থেকে ঘোষণা করেছে আমাদের লক্ষ্য এই কর্পোরেট সাম্প্রদায়িক গঠবন্ধনের যে সরকার, যারা মুনাফার জন্য মানুষের পেটে লাথি মারতে দ্বিধা করে না, বড় লোকদের পকেট মোটা করার জন্য আর তার একটা হিস্সা নিজেদের পকেটে নেওয়ার জন্য সরকারে বসে থাকা এই অপমানুষগুলি, কি কেন্দ্র কি রাজ্যে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য অস্বীকার এবং প্রতিরোধ গড়ে তোলার দৃষ্টিতে আন্দোলন গড়ে তোলা। আর একই মঞ্চ থেকে ঘোষণা করেছে যে এই সব কিছুর মূলে এই যে বিনাশকারী রাষ্ট্রবিরোধী প্রক্রিয়া নীতি নিয়ে তারা দেশের ইন্ডাস্ট্রি অর্থনীতিকে নিলামে চড়াচ্ছে বিদেশি কর্পোরেট আর প্রাইভেট কর্পোরেটদের হাতে, তার বিরুদ্ধে সবাই মিলে ময়দানে নামতে হবে। ওটাই আমার কমন এনিমি। আমার এনিমি হিন্দু মুসলমানে খুঁজে লাভ নেই, আমার এনিমি জাতপাতে খুঁজে লাভ নেই। তারা চাইছে এটাই হোক, তারা চাইছে এটাই হোক। আর শ্রমিক কৃষকের সংযুক্ত মঞ্চ বলছে আমরা একসঙ্গে লড়তে হবে এই শক্তির বিরুদ্ধে, একে তাড়াতে হবে। আর এ রাজ্যের ক্ষেত্রে, এ রাজ্যে যারা বসে আছেন একইভাবে এই শয়তানি তারা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে এ রাজ্যের শ্রমজীবী মানুষের শ্রমিক কৃষক যুক্ত আন্দোলন এই মর্মে শপথ নিচ্ছে যে এদের উভয়কেই উৎখাত করতে হবে, তবেই সমাজটাকে বাঁচানো যাবে, দেশটাকে বাঁচানো যাবে, আমার অর্থনীতিকে বাঁচানো যাবে, আমার ইস্পাত শিল্পকে বাঁচানো যাবে, আমার কয়লা শিল্পকে বাঁচানো যাবে, আমার অসংখ্য ছোট ছোট শিল্পকে বাঁচানো যাবে। আর শিল্প বন্ধ হওয়ার যে মহামারী তৈরি হচ্ছে, ব্যাপক কর্মহীনতা তৈরি হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যাবে। একটা কথা বলে শেষ করি, ব্যাপক রোজগারহীনতা, কমরেড সুভাষ বলেছে। আজকে আমরা আলোচনা করছি না আমাদের সম্মেলনের জায়গায়, যারা প্ল্যাটফর্ম ওয়ার্কার, গিগ ওয়ার্কার, তারা বলছেন এত ব্যাপক লোক জয়েন করছে এই কাজে, তার সুযোগ নিয়ে প্ল্যাটফর্ম মালিকরা ওয়েজ কমিয়ে দিচ্ছে, কেটে দিচ্ছে, কারণ লোকের হাতে কাজ নেই, বেঁচে থাকতে হবে। এই ভয়ঙ্কর বিকৃতি তৈরি হচ্ছে, এই ভয়ঙ্কর বিষ সমাজে ঘোলানোর চেষ্টা হচ্ছে। একে অপরের বিরুদ্ধে রুলে যাও, তুমি আমার এলাকায় আসতে পারবে না, আর এলাকা একটাই, মানুষকে বেঁচে থাকতে হবে রোজগার করে। এর বিরুদ্ধে মানুষকে, শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে আসল শত্রুকে চিহ্নিত করে তার বিরুদ্ধে লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজের নিজের ক্ষেত্রে বিষয়গুলো আমি চিহ্নিত করার চেষ্টা করেছি। জাতীয় স্তরে এই সম্ভাবনা গড়ে উঠছে, সমাজের দুটি প্রধান উৎপাদনী শক্তি একসঙ্গে ময়দানে নামছে। এই দেশের শত্রু
মানবতার শত্রু বর্তমান যে রাজনৈতিক প্রশাসন তাকে উপড়ে ফেলে দেওয়া কেন্দ্রে এবং এ রাজ্যে, এই শপথ নিয়ে আমাদের আগের লড়াই চালাতে হবে। হিটলার, মুসোলিনি কেউ টেকেনি। প্রথমে ভাবা যাচ্ছিল এদের কেউ সরানোর নেই, উড়ে গেছে ধোয়ার মতো, টেকেনি। হিটলারকে আত্মহত্যা করতে হয়েছিল। वर्तमान प्रशासक टिकने वाला नहीं है। अगर हम मैदान में जोड़ जाता है और जोड़ते रहेंगे, लाल झंडा का ये शपथ हम सम्मेलन में अपनाने का कोशिश किया, जिसको साथ आप सबको सहयोग हम अपील करते हैं। ये बोलते हुए ये